10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে সভাপতি, ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনে ভোট, জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনে ভোট গ্রহণ 9 এপ্রিল। আওয়ামী লীগ আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখানা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 3রা মার্চ। 13 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। এবারও সব টিকিট পাওয়া যাবে অনলাইন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে 14 উপজেলায় এই কার্ড দেয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছিল ব্যস্ত সূচি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান বলেন, জাতীয় স্বার্থ রক্ষা করেই নিউমোরিং টার্মিনালের চুক্তি হবে, তবে কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে এখনও চূড়ান্ত নয়। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। পরে ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামী 10 মার্চ প্রকল্পটির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে দেয়া হবে 14 উপজেলায়। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ। একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। কার্ডধারী পরিবার প্রতি মাসে 2500 টাকা করে পাবেন বলেও জানান মন্ত্রী। যারা হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই 3 শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, একটা পরিবারের যে মা প্রধান, উনি এটার সুবিধা পাবেন, সেই পরিবার। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নারী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক গঠন করা হয়েছে। বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে বিএনপি সরকার। তবে এর পরিমাণ এখনও নির্ধারণ হয়নি। ঈদের আগেই কয়েকটি এলাকায় এ কার্যক্রম শুরুর কথাও জানানো হয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের কল্যাণ কামনা করেছেন ধর্মীয় নেতারা। আরিফুর রহমানের ক্যামেরায় তানজিদ ভুঁইয়ার বিশেষ প্রতিবেদন। নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা দিতে কাজ করছে তারেক রহমানের সরকার। একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিষয়টি ইতিবাচক উল্লেখ করে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানালেন সচেতন নাগরিকরা। তারা যে উদ্যোগটা নিয়েছে এটি অত্যন্ত সুন্দর কাজ এবং ইমাম, মুয়াজ্জিনরা এটার প্রাপ্য। আমি মনে করব যে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ইমাম, মুয়াজ্জিন থেকে 20 থেকে 25 হাজার টাকার মধ্যে যদি কমপক্ষে, তাহলে আশা করি ইমাম, মুয়াজ্জিনের কিছুটা কি হবে, তাদের প্রাপ্য পাওয়া। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সনাতন ধর্মের প্রতিনিধিরা। সরকারকে ধন্যবাদ জানাই যেন উনি
তখন উদ্যোগ নিয়েছেন যেন সুন্দরভাবে সবখানে ইউটিলাইজ করেন। আমাদের যারা পুরোহিত আছেন কিংবা ইমাম সাহেবরা আছেন সবার ক্ষেত্রেই ওনারা হয়তো অনেক পারিবারিকভাবে সচ্ছল থাকে না অনেকেই, সেই জায়গা থেকে যে ওনারা এই ভাতাগুলো পাবে অবশ্যই এটা আমাদের মন্দির বলেন মসজিদ বলেন সব দিক থেকে ইতিবাচক। বৈষম্যহীন সমাজ গঠনে এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন এই খ্রিস্ট ধর্মের প্রতিনিধিরাও। সর্বদাই মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথাও জানান। প্রতিটি ধর্ম প্রতিষ্ঠানের যে পুরোহিতদেরকে মূল্যায়ন করার যে পদ্ধতি পূর্বে কোনো সরকারের আমলে পরিলক্ষিত হয় নাই, কিন্তু বর্তমান সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে এই যে টার্গেট বদান্যতা দেখাচ্ছেন, এটা আমি মনে করি অনন্য সাধারণ। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়, এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি এবং আমাদের নতুন প্রধানমন্ত্রী তিনি আমাদের বিষয়টা চিন্তা করেছেন। আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যে দলই করি কিন্তু তার পারফরমেন্সটা ইজ ভেরি অ্যাপ্রিসিয়েটেবল এবং উই প্রে ফর হিম। আর ধর্মীয় নেতাদের এমন মূল্যায়ন সমাজে নতুন করে শান্তির বার্তা দেবে বলে মনে করেন জাতীয় মসজিদের পেশ ইমাম। ওলামা ইকরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের শুকরিয়া আদায় করছে, শুকরিয়া জ্ঞাপন করছে এবং তার দীর্ঘ হায়াত এবং নেক হায়াত কামনা করছে। আল্লাহ পাক যেন এই সুন্দর সিদ্ধান্তের কারণে রব্বুল আলামিন তাকে সুন্দরভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন। আসন্ন ঈদ উল ফিতরের আগেই সরকারের এই কার্যক্রম শুরু করবে বলেও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান মাহাদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে দু একটি এলাকায় এ কার্যক্রম শুরু করলেও পর্যায়ক্রমে তা সারা দেশেই চালু করা হবে বলেও জানান তিনি। জনগণের ভোটে নির্বাচিত সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা শুরু করবে ইনশাআল্লাহ। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কিনা তা সংসদে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। ঢাকার 2টি সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর এসব কথা বলেন মন্ত্রী। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। শূন্য হওয়া ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ দিয়ে গেল 23 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সকালে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন ঢাকার 2 সিটি সহ 6 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। এলজিআরডি মন্ত্রী জানান, মেয়াদ অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে দলীয় প্রতীকে ভবিষ্যৎ সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তা নির্ধারণ করা হবে সংসদে। পৌরসভায় রাজনৈতিক প্রশাসক নিয়োগের কোনো পরিকল্পনা এখনও সরকারের নেই বলেও জানান তিনি। মেয়র আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি, আপনার আগে ছিল সরকারি কর্মকর্তারা, সেখানে আমরা দিচ্ছি আপনার রাজনৈতিক ব্যক্তিদেরকে। আমরা মনে করছি যে রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততাটা বাড়বে, তাদের সমস্যাগুলোর সমাধান দ্রুত হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এবং যখনই একটা কর্পোরেশনের মেয়াদ যে বিষয়টা আসবে, গভর্নমেন্টের সিদ্ধান্ত যে ইলেকশন হবে। পরে 6টি সিটি কর্পোরেশনের সদ্য নিয়োগ পাওয়া 6 প্রশাসক সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দায়িত্ব পাওয়া প্রশাসকরা। আমরা চেষ্টা করব বাংলাদেশ সরকারের ভাবমূর্তি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবে। উনি যেটা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসে একটা প্যাকেজ করেছেন, সেটাকে গ্রিন সিটি ক্লিন সিটি করার কথা বলেছেন এবং মশক নিধনের কথা প্রথমে বলেছেন। ডেঙ্গু চিকুনগুনিয়া থেকে আমাদের যাতে সাধারণ মানুষ জনগণ মুক্তি পায় তার জন্য আমাদেরকে করণীয় যা পদক্ষেপ যে এক্সপার্ট আছে সেগুলো উনি আমাদেরকে বলেছেন। যে সমস্ত দাবি দেওয়া সরকারের কান পর্যন্ত পৌঁছে নাই, আমাদের চেষ্টা হলো যে আমরা চেষ্টা করব জনগণের সাথে থেকে সেগুলো
অনেকটা সমাধান করা। মশা নিয়ন্ত্রণ, যানজট প্রশমিত করা, রাস্তাঘাট মেরামত এবং দুর্নীতি রোধে কাজ করার প্রত্যয় জানান নবনিযুক্ত প্রশাসকরা। বিভিন্ন জায়গায় যে যানজট সমস্যা, তারপরে আপনার শহর আপনার খুবই অপরিষ্কার। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দীর্ঘদিন জনগণের শাসন না থাকায় মুখ থুবড়ে পড়েছে প্রশাসন, এমন মন্তব্য করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত প্রশাসকরা বলেন, দুর্নীতি বন্ধ করাই এখন প্রধান লক্ষ্য। মঙ্গলবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এমন মন্তব্য করেন তারা। বিগত সময়ে অব্যবস্থাপনার কারণে অনেক উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন প্রশাসকরা। দীর্ঘদিন জনগণের শাসন ছিল না, সেই কারণে মুখ থুবড়ে পড়ে আছে প্রশাসন। আজকে এই প্রশাসনকে আবার গতিশীল করাটা আমাদের চ্যালেঞ্জ। আজকে আগামীকালকের মধ্য থেকে 6 মাসের মধ্যে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যার সমাধান করে জনগণের ক্ষমতা জনগণের কাছে আমরা অর্পণ করব। আমরা কালকে আশা করছি আমরা অফিসে যাওয়ার পরে কর্মকর্তাদের সাথে কথা বলে যেখানে যেখানে অব্যবস্থাপনা আছে সেগুলিকে খতিয়ে দেখে আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলো সততার সাথে নিষ্ঠার সাথে আমরা করে চলে যাব। শেরপুর 3 আসনের নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে আগারগাঁয়ের নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। সচিব বলেন, আগের নিয়মেই সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তফসিল অনুযায়ী 2রা মার্চ মনোনয়নপত্র দাখিল আর 5 মার্চ হবে যাচাই বাছাই। আপিল করা যাবে 6 থেকে 10 মার্চ এবং আপিল নিষ্পত্তির সময় 11 মার্চ পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার 14 মার্চ এবং 15 মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এই নির্বাচনেও পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকবে, তবে শেরপুর 3 আসনে গণভোট হচ্ছে না। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। বাছাই করবেন রিটার্নিং অফিসার 5ই মার্চ। আপিল দায়ের করতে পারবেন 6 থেকে 10ই মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে 11ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 14ই মার্চ। প্রতীক বরাদ্দ 15ই মার্চ আর ভোট গ্রহণ 9ই এপ্রিল। আওয়ামী লীগের 17 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক ও হয়রানিমূলক 1202টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সেই সময়কার সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। এছাড়া 24-এর 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিলিটির সময় সরকারের সময় রাজনৈতিক যে সমস্ত মামলায় 100 হাজার আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো সত্যতামূলক কিছু বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলীর প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের 17 বছর পার হয়েছে, যার মামলা এখনও বিচারাধীন। এই মর্মান্তিক ঘটনার বিস্ফোরক মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই জানিয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষ। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেখানে তার টিমের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইতোমধ্যে 24টা মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। প্রসিকিউশনের কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ
কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথাও বলেন তিনি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কী প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিন ২৪-এর গণ অভ্যুত্থানের লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ফের জামিন চেয়েছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গেল ১১ জানুয়ারি তাকে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। মোহাম্মদ আলী হোসেন ফকির বিসিএস ক্যাডার ১৫তম ব্যাচের সদস্য। বাংলাদেশে ইফতার আয়োজনের চিত্র বদলাচ্ছে দ্রুত। ঐতিহ্যবাহী ছোলা, বেগুনি আর পেঁয়াজুর পাশাপাশি এখন জায়গা করে নিচ্ছে ভিনদেশি ও ফাস্টফুড আইটেম। আভিজাত্যের ছোঁয়া আর নতুন স্বাদের খোঁজে রোজাদারদের আগ্রহ বাড়ছে এসব খাবারে। চাহিদা বাড়ার সঙ্গে ব্যবসায়ীরাও সাজাচ্ছেন বৈচিত্র্যময় মেনু, যোগ করছেন আরবীয় ও টার্কিশ খাবার। ফলে ইফতারের বাজারে দেখা যাচ্ছে স্বাদ ও সংস্কৃতির মেলবন্ধন। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাঙালির ইফতার টেবিলে দীর্ঘদিন ধরেই আধিপত্য ছোলা, বোট, পেঁয়াজু, হরেক রকমের চপ আর জিলাপির। মুড়ির সঙ্গে এগুলোর মিশ্রণও অনেকটা ঐতিহ্যের পর্যায়ে চলে গেছে। সময় বদলেছে, এসবের পাশাপাশি ইফতারের তালিকায় যুক্ত হচ্ছে তুর্কি, থাই, আফগানি সহ বিভিন্ন দেশের খাবার। দিন দিন এগুলো জায়গা করে নিচ্ছে সাধারণ মানুষের টেবিলেও। আর মধ্য এবং উচ্চবিত্তের ইফতার মেনুতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফলে ঐতিহ্য আর বৈচিত্র্যের মেলবন্ধনে ইফতার হয়ে উঠছে আরও রঙিন। সারাদিন রোজা রেখে পরিবার পরিজন নিয়ে খুব মজার আইটেম দিয়ে আমরা ইফতার করব, এটা একটা ট্রেডিশন হয়ে এসছে। আমার পছন্দের তালিকা দই বড়া, তারপরে ওখানে স্প্রিং রোল, তারপরে সাসলিক, তারপরে পর্ন বল, তারপরে জালি কাবাব, এগুলোই কিনলাম আপাতত। চাহিদা বাড়ায় প্রতিনিয়ত নতুন নতুন আইটেম যোগ করছেন ব্যবসায়ীরাও। ভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্রয় ক্ষমতা চিন্তা করেই দাম নির্ধারণ করা হচ্ছে। কাবাব আইটেমগুলো বেশি চলতেছে আর কি, যেমন বাটার মশলা, রেশমি, কাটি কাবাব, শিক কাবাব, জিলাপি, রেশমি জিলাপিটা বেশি চলতেছে। হালিমের রেট দেওয়া আছে 300 টাকা, 400, 600, 800, 1000, একদম বড়টা আছে 1400 টাকা। লাহোরি, আফগান, টার্কিশ, ইন্ডিয়ান, এর মধ্যে কিছু ইনক্লুডেড থাই, চাইনিজ, সম্পূর্ণ 100% হালালভাবে প্রসেস করে হাইজিনিকভাবে সবসময় সার্ভ করি। দেশীয় প্রথাগত ইফতার সামগ্রীর বাইরে এখন জনপ্রিয় হচ্ছে শাহী কাবাব, শাহী হালিম, সাসলিক, থাই স্যুপ, চাউমিন, ফ্রাইড রাইস, দই বড়া, চানা চাট সহ নাম না জানা অনেক খাবার। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩রা মার্চ। সেদিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেয়া হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদযাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ 4টি টিকিট কেনা যাবে। ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি বন্ধের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা কল ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তিনি বলেন, অতীতের সকল নেতিবাচক ধারণা পরিবর্তনে কাজ করবে বর্তমান সরকার। এ সময় ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, দলগতভাবে কাজ করে মানুষের আস্থা অর্জন করা হবে। এই মন্ত্রণালয়ের অতীতে যে এই বিষয়ে জনগণের যে ধারণা, এটির
পরিবর্তন করতে হবে। আমাদেরকে এই সুনামের সঙ্গে সরকারের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান সবকিছু মর্যাদা আমাদেরকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। আপনাদের সকলের সহযোগিতা থাকলে এবং যারা মন্ত্রণালয়ে এক্সিস্টিং কর্মকর্তা আছেন প্রত্যেককে সাথে নিয়ে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তুলব। সাতক্ষীরায় আমের মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। ইতোমধ্যে হিমসাগর, আম্রপালি, গোপাল ভোগ, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের গাছে মুকুল দেখা দিয়েছে। এদিকে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তায় চাঁপাইনবাবগঞ্জের নাচলে আমের মুকুলে মাতাল প্রকৃতি। বাম্পার ফলনের স্বপ্নে চাষিরা। আব্দুল জলিল ও নাসিম আলীর প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। আম চাষে বিখ্যাত সাতক্ষীরার প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আমের মুকুলের ঘ্রাণ। বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তার ধারে, পুকুর পাড় কিংবা বিস্তীর্ণ বাগান সবখানেই আম গাছের ডালে মুকুলের ছড়াছড়ি। ভোর থেকে বিকেল পর্যন্ত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। আগাছা পরিষ্কার, সেচ দেওয়া, গাছের যত্ন নেওয়া সহ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রোগবালাই প্রতিরোধে। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আমের বইল। আমের এবছর বাম্পারিং একটা ফলন হবে। মাসের মধ্যে প্রায় 15-20 দিন এই বাগান পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গোড়া পরিষ্কার রাখতে হয়। আকাশের যদি কোনো দুর্যোগ না হয় তাহলে ব্যাপক ফলন হবে আশা করছি ইনশাল্লাহ। আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ। আমের যে মুকুলের যে প্রবণতা দেখছি এবং কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমরা আশা করছি যে আমাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে আমাদের কৃষকরা যে মুকুল পরিচর্যায় ব্যস্ত রয়েছে। এদিকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের নাচলে গাছে গাছে ফুটেছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়েছে মুকুলের স্বর্ণালী আভা আর পাগল করা সুবাস। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাবার প্রত্যাশা করছেন কৃষকরা। ভালো মুকুল এসেছে, আর একবার সামনের বাড়ির থেকে আমরা অনেক টাকার আম বেচতে পারবো আশা করি। রোগ বালাই বা ঝড় ঝাপটা বৃষ্টি না হয় তাহলে এবার এক বাম্পার ফলনের আশা করছি। তো অন্যান্য বারের থেকে এবার আমের মুকুলগুলো আগে দেখা দিয়েছে। আমরা কৃষি অফিসার থেকে আমরা অনেক পরামর্শমূলক এসব কাজগুলো আমরা করছি। কৃষি কর্মকর্তার পরামর্শ নিই এবং যখন প্রয়োজন হয় ওনার সাথে যোগাযোগ করলে পরামর্শ দেয়। মুকুল পরিচর্যায় চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। আমের গাছটি মুকুল আসার জন্য রেডি হয়ে গেছে, সেখানেও আমরা একটি আগাম স্প্রে দিতে বলি, যাতে করে নতুন যে স্প্রাউটিংটা বের হচ্ছে বা মুকুলটি বা পুষ্পমঞ্জরি বের হচ্ছে সেটি এসে যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সেজন্য আমরা একটি সতর্কতা চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকছি। এবছর নাচলে প্রায় 4500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আমের চাষ হচ্ছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি। টুর্নামেন্টের এ গ্রুপে জায়গা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। গত জানুয়ারিতে নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের সবগুলো ম্যাচ জিতে মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে এবারের লড়াই বেশ কঠিন হতে যাচ্ছে টাইগ্রেসদের জন্য। গ্রুপ পর্বে এক নেদারল্যান্ডস ব্যতীত বাকি সব দলে পরিসংখ্যান এবং শক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে এসবাস্টনে, 17 জুন হেন্ডিংলেতে টাইগ্রেসদের প্রতিপক্ষ 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো। 10 মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারেক রহমানকে সভাপতি, ফখরুলকে বিকল্প সভাপতি করে একনেক কমিটি গঠন। মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি কর্পোরেশনে ভোট, জানালেন এলজিআরডি মন্ত্রী। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের ভোট গ্রহণ 9 এপ্রিল। আওয়ামী লীগ আমলের 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন। পিলখানা হত্যায় আসামি হচ্ছেন শেখ হাসিনা। এবং ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 3রা মার্চ। 13 মার্চ থেকে মিলবে ফিরতি টিকিট। সব টিকিট পাওয়া যাবে অনলাইনে। সবাইকে আবার শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায়